নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় আমার আলোচনা করা হয়ে গেছে। এবার সেই চতুর্থ অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার উত্তরগুলি কি কি হবে সেগুলো পরপর আমি আলোচনা করে দেব এবং আমি প্রশ্নগুলোই আলোচনা করে দেব, উত্তরগুলো আমি তোমাদের ছবি সহ পাঠিয়ে দেবো। তোমাদের ভিডিওটি পজ করে তোমরা তোমাদের খাতায় লিখে নিও। আচ্ছা, এই সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু কি ছিল? তোমরা জানো যে দিল্লির সুলতানি শাসন। এই অধ্যায়টা কিন্তু যথেষ্ট বড় একটা অধ্যায় এবং এই অধ্যায় কিন্তু অনেকগুলো বিষয়বস্তু আমি আলোচনা করেছি পরপর এবং অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। সম্ভাব্য প্রশ্ন কিন্তু এর অনেক রকমের আছে। তো আমি সেই প্রশ্নগুলো পরপর আলোচনা করে দিচ্ছি তোমাদের এবং অবশ্যই কিন্তু তোমরা মন দিয়ে সেগুলো শোনো এবং সেগুলোর যে উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা খাতায় কিন্তু অবশ্যই লিখে নিও এবং তারপর অবশ্যই সেগুলো পরীক্ষার জন্য পড়তে হবে, তবেই পারবে। তো আমি প্রথম তোমাদের বলবো এই চতুর্থ অধ্যায় অর্থাৎ দিল্লি সুলতানি বা তুর্ক আফগান শাসন, এইখান থেকে প্রশ্ন এক নম্বরের কি কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রথমে আমি সেগুলো আলোচনা করে দেব। প্রথম প্রশ্ন হচ্ছে, অল রিওহলা ভ্রমণ বিবরণীটি কে লিখেছিলেন? পরের প্রশ্ন, কোন সুলতান শাসক হয়েও সুলতান উপাধি নেননি? 3 নম্বর প্রশ্ন, ইকতা কি? এই ইকতা কি এটা দেখবে আমি পরে তোমাদের আলোচনা করব। এটা 1 নম্বরের জন্য আমি দিয়েছি, আবার 3 নম্বরের জন্য দিয়েছি। 3 নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু আমি ইকতা ব্যবস্থা কি এটা কিন্তু আমি তোমাদের দু রকম ভাবে কিন্তু আলোচনা করেছি, প্রশ্ন আসতে পারে। তাই ইকতা থেকে কিন্তু 1 নম্বরের আসলে কি লিখবে সেটা আমার তোমাদের দিয়ে দিয়েছি, আবার 3 নম্বরে আসলেও কি লিখবে সেটাও কিন্তু আমি তোমাদের খাতায় প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা লিখে নিও। তাহলে এর পরের প্রশ্ন হচ্ছে ইকতা কি, এটা 1 নম্বরের জন্য। পরের প্রশ্ন হচ্ছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? পরের প্রশ্ন, দিল্লি সুলতানির প্রথম ও শেষ নারী শাসক কে? কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেছিলেন? কোন সুলতানকে ঐতিহাসিকরা খামখেয়ালি বলেছিলেন? দিল্লি সুলতানদের যুদ্ধ করার পেছনে দুটি উদ্দেশ্য সম্পর্কে লেখো। বাজার দর নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি কোন কোন কর্মচারী নিয়োগ করেছিলেন? ফিরোজ শাহ তুগলকের আমলের কর ব্যবস্থা সম্পর্কে লেখো। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, এই ফিরোজ শাহ তুগলকের কর ব্যবস্থা এটা তোমাদের কিন্তু আমি ভালো করে একটা ভিডিওতে আলোচনা করেছি। এখানে আমি 1 নম্বরের জন্য এটা প্রশ্ন আসলে খুব সংক্ষেপে লিখতে হবে, আবার যদি 3 নম্বরের প্রশ্ন আসে বা 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে আমার ভিডিওটি তোমরা ভালো করে মন দিয়ে দেখে নিও, তাহলে তোমরা কিন্তু ওই কর ব্যবস্থা সম্পর্কে কিন্তু 3 নম্বর বা 5 নম্বর আসলেও কিন্তু লিখতে পারবে। কেন, আমি বিস্তারে আলোচনা করি, ডিটেলসে আমি কিন্তু ডিসকাস করেছি, তাই তোমরা পেরে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিজয়নগর রাজ্যে আগত 2 জন বিদেশি পর্যটকদের নাম লেখো। বিজয়নগর রাজ্যটি কোথায় অবস্থিত? বানিহাটি বা তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? বিজয়নগরে মোট কটি বংশ রাজত্ব করেছিল? কাকে দিল্লি সুলতানি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? কে কেন বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? এটা 1 নম্বরে না হয়ে 2 নম্বরেও আসতে পারে, যেহেতু দুখানা প্রশ্ন আছে তাহলে 2 নম্বরেও কিন্তু আসতে পারে। আমুক্ত মাল্যদ গ্রন্থ কে কোন ভাষায় রচনা করেন? এটাও কিন্তু দুটো প্রশ্ন আছে, 2 নম্বরের হিসাবে কিন্তু আসতে পারে। আরাবিরু বংশের শেষ শাসক কে ছিলেন? পরের প্রশ্ন, তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কোন সুলতান বন্দেগানি চিহলগানির সদস্য ছিলেন? বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? কোন যুদ্ধে বিজয়নগর পরাজিত হয়েছিল?
কোন পর্যটক রাজা কৃষ্ণদেব রায়ের সময় বিজয়নগর রাজ্যে এসেছিলেন? 40 চক্রের প্রতিষ্ঠাতা কি? এই কয়েকটি সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি দিয়ে দিলাম, তোমাদের ছবিতে দিয়ে দেবো উত্তরগুলো। তো এগুলো ছাড়াও আরো কিন্তু এই বিষয়বস্তু যেহেতু চতুর্থ অধ্যায়ের অনেক কিছু আছে, আরো কিছু আসতে পারে, কিন্তু তোমরা যদি আমার প্রত্যেকটা বিষয়বস্তু আলোচনাগুলোকে মন দিয়ে শোনো, তাহলে যেখান থেকেই তোমাদের এই 1 নম্বরের প্রশ্ন আসবে তোমরা কিন্তু লিখতে পারবে। আমি তাও একটা মোটামুটি অনেকগুলো প্রশ্ন পরপর দিয়ে দিলাম, তোমরা এগুলো পড়ে নিও। এবার আমি আলোচনা করব প্রশ্নমান 2, মানে 2 নম্বরের প্রশ্ন কি ধরনের আসতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, দিল্লি সুলতানিতে উলেমার ভূমিকা কি সবসময় একই ছিল বলে মনে হয়? আবারও প্রশ্নটা বলছি, দিল্লির সুলতানিতে উলেমার ভূমিকা কি সবসময় একই রকম ছিল? মানে একই রকম মানে প্রথমে যেরকম ছিল শেষেও কি সেরকম ছিল, এটাই বলতে চেয়েছে প্রশ্নটিতে। এর উত্তর তোমাদের আমি দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন হচ্ছে, ইকতা প্রথার মধ্যে কি সামন্ত প্রথার বৈশিষ্ট্য লুকিয়ে ছিল? বললাম না, সেই ইকতা ব্যবস্থা নিয়ে কিন্তু আরো প্রশ্ন আসতে পারে। এটা 2 নম্বরের প্রশ্ন। ভাবো, ইকতা প্রথার মধ্যে কি সামন্ত প্রথার বৈশিষ্ট্য লুকিয়ে ছিল? আমি এটারও উত্তর তোমাদের দিয়ে দিয়েছি, লিখে নিও। এবারে আমি 3 নম্বরের প্রশ্ন কি কি আসতে পারে এটা আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, বলবন কোন সুলতানি বংশের শাসক ছিলেন এবং সিজদা ও পাইবস কি? এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এর আগে বলে নি, এখানে আমি কতগুলো প্রশ্ন দিয়ে দেবো তোমাদের, যেগুলো উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি। এগুলো 3এও আসলে যা লিখবে, 5এও কিন্তু এই প্রশ্নগুলো আসলে তোমাদের কিন্তু এই উত্তরগুলো লিখলে হবে, যে যতটা করে আমি তোমাদের লিখে দিয়েছি। আশা করি তোমরা 5এর জন্য বললেও কিন্তু পরীক্ষায় লিখতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে, খলজি বিপ্লব বলতে কি বোঝো? পরের প্রশ্ন, সুলতান রাজিয়া কেন বিখ্যাত? পরের প্রশ্ন হচ্ছে, দিল্লি সুলতানির প্রশাসনিক কাঠামোয় ইকতা ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করো। ইকতা ব্যবস্থা নিয়ে দেখতে পাচ্ছ তো কতগুলো রকমের প্রশ্ন আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে নানা রকম ভাবে। কিন্তু আগেরটা ছিল সামন্ত প্রথার কোনো বৈশিষ্ট্য লুকিয়ে আছে কিনা, আর পরে এটা হচ্ছে দিল্লির সুলতানির প্রশাসনিক কাঠামোয় ইকতা ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করো। এর উত্তরগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হবে, আমি তোমাদের সবকটা উত্তরই দিয়ে দিয়েছি, তোমরা খাতায় লিখে নিও। পরের প্রশ্ন হচ্ছে, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জানো লেখো। এর পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের শাসন সংস্কার সম্পর্কে যা জানো লেখো। ইতিহাসে তিনি খামখেয়ালি রাজা নামে কেন পরিচিত? এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু 5এ আসলেও তোমরা কিন্তু আশা করি এগুলো লিখলে তোমরা নাম্বার পাবে, তাই 2 রকম ভাবেই তোমরা কিন্তু পড়ো। পরের প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায়ের শাসনকাল সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে কৃষ্ণদেব রায়কে বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কেন বলা হয়। দুটো প্রশ্নের উত্তরই কিন্তু একই হবে, তাই আমি আলাদা করে আর দিলাম না, এটাই ঘুরিয়ে তোমাদের আসলে কিন্তু উত্তরটা এটাই লিখবে। অর্থাৎ রাজা কৃষ্ণদেব রায়ের শাসনকালে বিজয়নগর রাজ্যের যে সমৃদ্ধ হয়েছিল বা উন্নতি হয়েছিল সেটাই কিন্তু লিখতে হবে, যেটা আমি কিন্তু ভিডিওতে আলোচনাও করেছি। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যটির সামাজিক জীবনের বর্ণনা দাও। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এর পরের প্রশ্ন, ইবন বতুতার লেখা থেকে মোহাম্মদ বিন তুগলকের সময়ে যোগাযোগ ব্যবস্থার কেমন পরিচয় পাওয়া যায়? চৈতন্য ভাগবত কে লেখেন? গ্রন্থটিতে চৈতন্যের প্রতি হোসেন শাহ এর কেমন মনোভাব ফুটে উঠেছে? এগুলো সব কিন্তু আমি আলোচনা করেছি, এর উত্তর এখানে লেখা আছে, তোমরা লিখে নিও। পরের প্রশ্ন আবার দেখো লেখা আছে, ইকতা ব্যবস্থা কি? এর উত্তরটা কিন্তু আবার আলাদা হবে, তাই প্রত্যেকটা প্রশ্ন ইকতা থেকে প্রায় 3 থেকে 4টে প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, অর্থাৎ ইকতা থেকে কিন্তু ঘুরিয়ে অনেক রকম ভাবে প্রশ্ন আসতে পারে। সবকটির উত্তরই তোমরা লিখে নিও, সবকটির উত্তরই তোমরা পড়ো, যেটা দেবে তোমরা যাতে পরীক্ষায় লিখতে পারো আর কি। আচ্ছা, আরেকটি 5 নম্বরের প্রশ্ন আমি একটি বলবো, সেটাকে তোমরা করো। সেটা হলো, তুমি কি দিল্লি সুলতানিকে একটা কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলে মনে করো?
এটা তোমার মতামত চাইছে, তার উত্তরটা আমি সেভাবে লিখে দেবো, তোমাদের লিখে দিয়েছি, তোমরা লিখে নিও। যে সুলতানি শাসন ব্যবস্থা কি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা ছিল? এটা তোমার কি মনে হয়? এটা প্রশ্ন যদি এইভাবে আসে, বা যদি এভাবে আসে যে সুলতানি রাষ্ট্র ব্যবস্থা কি কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা ছিল, এটুকু কোশ্চেন করলেও কিন্তু উত্তরটা একই হবে। তা 5 নাম্বারের জন্য আমি একটি প্রশ্নই তোমাদের বললাম, আর বাকি যেগুলো 3 নাম্বারের জন্য বলেছি সেগুলো কিন্তু 5 নাম্বারের জন্য আসলেও তোমরা কিন্তু ওই উত্তরগুলো লিখলে হবে। যথেষ্ট পরিমাণে কিন্তু আমি তোমাদের অ্যান্সারগুলো বা উত্তরগুলো লেখা আছে। তো এই হচ্ছে তোমাদের মানে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি খাতায় তোমাদের দিয়ে দিয়েছি। তো এছাড়াও আমি আবারও বলছি যে এটা যেহেতু অনেক বড় বিষয়বস্তু, অনেকগুলো বিষয়বস্তু চতুর্থ অধ্যায়ে আলোচনা করা আছে, তাই তোমরা মন দিয়ে আমার প্রত্যেকটা বিষয়বস্তু দেখো, তাহলে ওখান থেকে আর কোনো যদি অন্য ধরনের প্রশ্ন আসে তার উত্তর কিন্তু তোমরা লিখতে পারবে। যেমন আমি এখানে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কারের কথা প্রশ্ন হিসাবে দিয়েছি, এবার যদি এটা প্রশাসনিক সংস্কারের কথা আসে সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি, তাই যেটা মন দিয়ে যদি তোমরা দেখো তাহলে কিন্তু পারবে। আমি এগুলো একটা ওভারঅল প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অনেক রকম ভাবেই আসতে পারে। তাই এই হচ্ছে আলোচনা, মানে চতুর্থ অধ্যায়, সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায় সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরাবলী যেগুলো হবে তোমরা লিখে নিও। আর যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রয়েছো তারা কিন্তু এই সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায়ের যা বিষয়বস্তু আলোচনা করেছি তারা মন দিয়ে তোমরা কিন্তু সেগুলো প্রত্যেকটা বিষয়বস্তু মন দিয়ে শুনো, তাহলে কি হবে, যদি অন্যভাবে ঘুরিয়েও প্রশ্ন আসে তোমরা তার উত্তরগুলো কিন্তু লিখতে পারবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবে। এবং সবশেষে বলবো, যেটাই করো ভালোবেসে করো, এটাই আমার উদ্দেশ্য, কারণ ইতিহাসটাকে ভালোবেসে পড়ো, এটাই আমি চাই। তো এখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।